এসএসসি মামলার বড়সড় রায় ঘোষণা। যে মামলা দীর্ঘদিন ধরে চলছিল সেই রায়ে একাধিক বিষয় উঠে এসছে। এতজনের চাকরি বাতিল, একটা বড়সড় প্রশ্ন উঠছে। আর এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে। বিকাশবাবু, যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো, এই যে এসএসসির মামলা চলছিল এবং হাইকোর্টের রায়, সেখানে আমরা দেখলাম যে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত একটি যুক্তিসঙ্গত সময়োপযোগী রায়। ভারতবর্ষের সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপনকারী রায়। সরকার ক্ষমতায় বসলেই যা খুশি তাই করতে পারবেন না, এই রায় তার একটা দৃষ্টান্ত। পরিকল্পনা করে দুর্নীতির ছক কষা হয়েছিল এবং সেভাবেই বেআইনিভাবে শিক্ষাক্ষেত্রে নিয়োগ হয়েছে। পশ্চিমবঙ্গে এত বড় কেলেঙ্কারি ইতিপূর্বে হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। সম্পূর্ণভাবে পরিকল্পিত এই দুর্নীতি, ধারাবাহিকভাবে লড়াই চলছিল। বারে বারে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছেন, জনগণের পয়সা খরচা করে নামি দামি বহু আইনজীবীকে তারা নিয়োগ করেছিলেন। সেটা করতেই পারেন, তাদের অধিকার, কিন্তু জনগণের পয়সা খরচা করার অধিকার আছে কিনা এইভাবে সে মানুষ ঠিক করবেন। বিষয়টা হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার যে চক্রান্ত মমতা করেছেন, আজকে তার একটা পর্দা সরাসরি উন্মুক্ত হয়ে গেল। এতদিন ওরা যারাই এই মামলা শুনছিলেন সেই বিচারপতিদের বিরুদ্ধে কুৎসা করছিলেন, গালমন্দ করছিলেন। সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরির নির্দেশ দিয়েছে। সেই নতুন ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আব্দুল বাসারি, তারা সুন্দর একটি রায় ঘোষণা করেছেন এবং কিভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতির গভীরতা কত ব্যাপক, সবটাই প্রকাশ করেছেন। এর ফলে বহু চাকরি প্রার্থী তাদের চাকরি হারালেন। অনেকেরই হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা যখন মানুষকে প্রজাতন্ত্রের সরকারের ক্ষমতায় বসাই, তার আগে আমাদের ভাবা উচিত কাদের বসাচ্ছি, কেন বসাচ্ছি। মমতা যে দুর্নীতি করেন, তার যে উত্থান দুর্নীতির মধ্য দিয়ে হয়েছিল সেটা সকলেই জানেন। তৎসত্ত্বেও তারা নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়া প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। আজকে সেটা আইনগতভাবে তার পর্দা ফাঁস হয়ে গেল, প্রমাণিত হলো দুর্নীতি তারা করেছেন। বিকাশবাবু, আরও একটা বিষয়, অযোগ্যদের চাকরি গিয়েছে, কিন্তু আপনার লড়াই তো ছিল যোগ্যদের ক্ষেত্রে চাকরি দেওয়া। সেই বিষয়টা এবার কিভাবে ত্বরান্বিত হবে? এবার তো যোগ্য প্রার্থীরা হবেন, নির্বাচিত হবে, নতুন করে প্রক্রিয়া চালু করতে হবে, তার মধ্য দিয়ে যোগ্যতার নির্ণয় হবে। যেহেতু গোটা পদ্ধতিটাই এরা দুর্নীতির মধ্য দিয়ে করেছে, অযোগ্য প্রার্থীদের নিয়ে এসেছিলেন, আজকে সেটা বাতিল হোক, এখন যোগ্যতার নির্ণয়টা হবে, ঠিক হবে। সেইভাবেই যোগ্যদের প্রার্থী যারা ঠিক হবেন তারা চাকরি পাবেন। অন্যদিকে বিকাশবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাইকোর্টের এই রায় ঘোষণা হওয়ার পর সেই রায়কে তিনি বলছেন বেআইনি, এবং তিনি বারংবার সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি বলেছেনও যে তিনি চাকরি হারাদের পাশে থাকবেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? থাকতেই হবে তাকে, কেন দুর্নীতির প্রক্রিয়া চাকরি তো তিনিই করিয়েছেন। এখন তিনি তো আর বলতে পারবেন না যে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছেন তাদের পাশে থাকবো না, তাহলে তো জনগণ পিঠের চামড়া তুলে দেবে। সেই জন্যই তাকে নিজের পিঠের চামড়া রক্ষার জন্য বারবার বলতে হবে আমি দুর্নীতিগ্রস্তদের পাশে আছি, চাকরি হারাদের পাশে আছি। এরা চাকরি হারা নয়, এরা দুর্নীতির শিকার। দুর্নীতির শিকার হয়েছেন এই সমস্ত 25,000 26,000 যারা চাকরি করছেন। তারা কেউই সমাজে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বলতে পারছিলেন না যে তারা শিক্ষক। এই অমর্যাদা তাদের মাথায় চাপিয়ে দিয়েছেন মমতা। অতএব তাকে তো শেষ পর্যন্ত তাদের পাশে থাকতেই হবে নিজের অস্তিত্ব রক্ষার জন্য।
একেবারেই বিকাশ বাবু, তবে এই রায় ঘোষণা হওয়ার পর এতটা তোলপাড় হচ্ছে, তবে আমরা কিন্তু দেখলাম যে এই রায় ঘোষণা হওয়ার পর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি একটি প্রেস মিট করেন এবং সেখানে তিনি স্পষ্ট করে বিকাশ বাবু জানিয়ে দিয়েছেন যে হাইকোর্টের এই রায়কে তিনি বা তারা চ্যালেঞ্জ চালাচ্ছেন এবং ভবিষ্যতে তারা সুপ্রিম কোর্টে যাবেন। তো সেই বিষয়টার জন্য কতটা তৈরি? যেতেই পারেন, এর আগেও তো ওরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এই মামলা সুপ্রিম কোর্টে তো প্রথম যাচ্ছে না, কতবার গিয়েছেন। এর জন্য জনগণের কত টাকা খরচা করেছেন সেই হিসেবটাও স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে আসা উচিত। জনগণের করের দেওয়া টাকাটা এবার অন্যায় কাজকে সমর্থন করবার জন্য বারবার সুপ্রিম কোর্ট যাতায়াত করছেন, এই নৈতিক প্রশ্নটা তো মানুষকে বিচার করতে হবে। তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে, তারা যাবেন। আমরা সুপ্রিম কোর্ট তারা গেলে আমরা আগেও যেমন লড়াই করেছি নিজেদের শক্তির ওপর দাঁড়িয়ে, নিজেদের পকেট খরচা করে, আমরা তাই করব, বিস্মিত হওয়ার কিছু নেই। তবে বিকাশবাবু, আদালত বলছে এই নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়া এতদিন অসহ্যভাবে চলছিল বা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হয়নি, সেখানে আদালত বলছে আবারও এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। তবে বিকাশবাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা এটাই যে এই সরকারের আমলে বা এই সময় দাঁড়িয়ে আদৌ স্বচ্ছভাবে নিয়োগ কি সম্ভব? আপনার মতামত? আমার বক্তব্য তো আমি প্রথম দিন থেকে বলে আসছি, যে সরকার দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় তার পক্ষে দুর্নীতিবিহীন কোনো কাজ করা সম্ভব নয়। কিন্তু আদালত তো সেভাবে ভাববেন না। আদালত একটি আইনি সংস্থা, তার উপরে ভরসা রাখবেন, সেই ভরসা রেখেছেন। এখন এরা সেই ভরসার কতটা যোগ্য, কতটাই ভরসার প্রতি বিশ্বস্ততা রাখতে পারবেন সেটা আগামী দিন প্রমাণ করবে। একেবারেই। তবে দীর্ঘ এই আইনি লড়াই তো চলছে বিকাশবাবু, এবং এই আইনি লড়াই যেমনটা চলছে সেই আইনি লড়াইয়ের একজন অন্যতম সাক্ষী কিন্তু আপনিও। আর সেই লড়াইকে কিন্তু আরো মজবুত করার ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়, আমরা দেখেছিলাম যে এই যে এতগুলো চাকরি বাতিল হলো, 25,753 জনের চাকরি বাতিল হলো, এবং একটা সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন বিকাশবাবু যে 5,000 জনের চাকরি বাতিল করা হোক, এবং সেই সময়টাই তার সেই রায় বহাল ছিল না এবং দীর্ঘ এতটা সময় কেটে গিয়েছে এবং আমরা আজ দেখলাম যে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হলো। সেখানে তার যে মতামত বা তার যে যুক্তি ছিল সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, তার যুক্তি তো ঠিক ছিল। তিনি তো প্রাথমিকভাবে বলেছিলেন, এখন সেই মামলা ওরাই চেয়েছিল আরও ভেতরে গভীরে যাওয়া হোক, শুনানি হোক। মামলার আরও গভীরে যাওয়া হলো, গভীরে যাওয়ার পরে আরও সত্য প্রকাশিত হলো, দুর্নীতির বহরটা বোঝা গেল, সেই জন্যই 25,000 চাকরি গিয়েছে। বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতির আসনে বসে তিনি যে বিচার করেছেন সেই বিচার সঠিক ছিল। তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ কুৎসা করা হয়েছে। তিনি আজকে রাজনৈতিক নেতা হিসেবে তার বিরুদ্ধে, রাজনৈতিক নেতার বিরুদ্ধে যা বলার বলতে পারেন, রাজনীতির বিরুদ্ধে বলতে পারেন, এই নিয়ে কারো কোনো আপত্তি নেই। কিন্তু তিনি বিচার প্রক্রিয়া চলাকালীন যে কাজ করেছেন সে কাজটা তো কত বড় একটা দুর্নীতিকে সামনে আনার ক্ষেত্রে তার একটা ইতিবাচক ভূমিকা ছিল, সেটাকে তো অস্বীকার করার কোনো কারণ নেই। বিকাশবাবু, আজ হাইকোর্টের তরফ থেকে রায়দান করা হচ্ছে এবং বলা হচ্ছে এই গোটা বিষয়টার আবারও পুনর্মূল্যায়ন হবে। যদি সেক্ষেত্রে পুনর্মূল্যায়ন হয় সেক্ষেত্রে তার পদ্ধতি কি হতে পারে? এই পদ্ধতি আদালত বলে দিয়েছে। নতুন ওএমআর শিট সমস্ত খুঁজে বার করে ওএমআর শিটের ভিত্তিতে যে যা নম্বর পেয়েছেন তাকে তার যোগ্য নম্বর দিতে হবে। দরকার হলে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। এ অনেক বড় দুর্নীতি, প্রাইমারি শিক্ষকের মামলা আছে, সেখানে দেখবেন আরও অনেক বড় দুর্নীতির পর্দা ফাঁস হবে। বিকাশবাবু, এক্ষেত্রে তো আমরা দেখছি চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন এবং তারা বলছে যে তারা যোগ্য, তা সত্ত্বেও তারা চাকরি পায়নি। তো এই যে প্রক্রিয়া বা এই যে পুনর্মূল্যায়ন হবে সেক্ষেত্রে কি তাদের নতুন করে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা যদি সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে কি তাদের আবারও পরীক্ষা দিতে হবে, সেরকম কোনো বিষয় উঠতে পারে?
দেখুন, সম্ভাবনা নিশ্চয়ই আছে। যারা যোগ্য তারা নিশ্চয়ই তাদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পাবেন। সেটা তো নির্ভর করবে সঠিক প্রক্রিয়ার উপরে। সঠিক প্রক্রিয়াটা গ্রহণ করুক সৎভাবে, তাহলেই দেখবেন যোগ্য লোকেরা চাকরি পাচ্ছে। এর আগে তো বহুবার নির্বাচন হয়েছে, বহু নিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, কখনো তো এই ধরনের প্রশ্ন ওঠেনি। প্রশ্ন ওঠাবার কোনো সুযোগ ছিল না। এরা তো চাকরি বিক্রি করে সুযোগ করে দিয়েছে। অনেক তৃণমূল কর্মী, দরিদ্র তৃণমূল কর্মী আমার কাছে অভিযোগ করেছেন তার বাড়ির লোকেরা চাকরি পায়নি। বলা হয়েছে 20 লক্ষ টাকা দাও, 15 লক্ষ টাকা দাও, তবে চাকরি পাবেন। তৃণমূলের লোকেরাই বলছেন বহু জায়গায়। তারা মুখ খুলতে বা অন্যত্র সাহস পায় না, আমার কাছে বলেন তারা। গোটা প্রক্রিয়াটাই হয়েছে বেআইনি পথে টাকা উপার্জনের রাস্তা। দেখছেন না, সর্বক্ষেত্রে এমন একটা দপ্তর আছে যেখানে আপনি তদন্ত হলে খুঁজে পাবেন না যে দুর্নীতি হয়নি। বিকাশবাবু, এই যে চাকরি প্রার্থী তাদের দীর্ঘদিনের আন্দোলন, এবং আমরা দেখছি যে এসএলএসটি চাকরি প্রার্থী 1135 দিন ধরে তাদের আন্দোলন চলছে। আন্দোলনের বার্তা বা উদ্দেশ্য একটাই, তাদের চাকরি চাই। তবে বিকাশবাবু, এরকম অনেক চাকরি প্রার্থী রয়েছেন যাদের বয়স পেরিয়ে গিয়েছে। এখন যদি চাকরি হয়, সেক্ষেত্রে যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের কি হবে? এই প্রশ্ন তো তাদের করা উচিত, গোটা সমাজের করা উচিত, যে সরকার চালাচ্ছেন সেই সরকারের কাছে। আমরা আদালতের কাছে আবেদন করেছি, আবেদন করব যে সময়ে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল সেই সময়কার বয়স ধরেই তাদের নতুন করে সুযোগ দিতে হবে। এই আবেদন আদালতের কাছে আমি করেছি, তাদের এতে বয়স কোনো রকম বাধা না হয়ে দাঁড়ায়। বিকাশবাবু, একটু আগেই আপনাকে জিজ্ঞেস করলাম যে হাইকোর্টের রায়কে ইতিমধ্যেই তো চ্যালেঞ্জ জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার, এবং তিনি জানিয়ে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এবং এসএসসির এই যে মামলা দীর্ঘদিন ধরে চলছে, সেই মামলার এতদিন কোনো সুরাহা হয়নি। আপনার কি মনে হয়, যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয় সেক্ষেত্রে এই মামলার বা এই যে রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে ইতিমধ্যে সিদ্ধার্থ মজুমদারতে, কোনো কি ফলপ্রসূ হবে এই গোটা বিষয়টার উপর? দেখুন, কি হবে সে ভবিষ্যৎবাণী তো আমি করতে পারি না। তবে আমি এটা বলতে পারি যে সুপ্রিম কোর্টের রায়ই আছে যে দুর্নীতিমূলক প্রক্রিয়া হলে সমস্ত চাকরি বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যেই আছে। এখন সুপ্রিম কোর্ট সেই রায় এই ক্ষেত্রে কার্যকরী করবেন কি করবেন না সেটা শুনানির সময় বোঝা যাবে। কিন্তু আমার দৃঢ় প্রত্যয় সুপ্রিম কোর্টও এই রায় বহাল রাখবেন। বিকাশবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে এতজনের চাকরি বাতিল হলো, প্রায় 26,000 জন, তাদের মধ্যে তো শুধুমাত্র অযোগ্য চাকরি প্রার্থী ছিল তা তো নয়, তাদের মধ্যে যোগ্য চাকরি প্রার্থী ছিল। এই যে যোগ্য অযোগ্য সমস্তটা মিলিয়ে এতজনের চাকরি বাতিল, সেখানে যারা সত্যি প্রকৃত অর্থে যোগ্য তাদের কাছে এটা একটা বড়সড় প্রভাব পড়বে না মনে হয় নাকি? নিশ্চয়ই তাদের জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু কি করে নির্ণয় করবেন আদালত কে যোগ্য আর কে অযোগ্য নয়? কি করে বিচার করবেন যে কে টাকা দিয়ে চাকরি পেয়েছে, কে শূন্য খাতা দিয়ে চাকরি পেয়েছে, কে পায়নি? এটা তো নির্ণয় করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। সেজন্যই তো আমি বলি একটু অরাজনৈতিক বা এই মামলার বিষয়ের বাইরে গিয়ে যে স্বচ্ছতা বজায় রাখবার জন্য আমাদেরও যখন প্রজাতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করতে হয় তখন স্বচ্ছতার সঙ্গেই স্বচ্ছ রাজনৈতিক দলকেই নির্বাচিত করা উচিত। এই বোধটা এই মামলা থেকে অন্ততপক্ষে আসা উচিত। বিকাশবাবু, একদিনে তো এই সিদ্ধান্ত হয়নি। এর আগে বলা হচ্ছিল যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা অযোগ্য চাকরি প্রার্থী, দুটো বিষয়টাকে আলাদা করতে। যদি আলাদা করা সম্ভব হয় সেক্ষেত্রে এতজনের চাকরি বাতিল হয়তো হতো না। কিন্তু এক্ষেত্রে দেখলাম সেই বিষয়টা আলাদা করা সম্ভব হয়নি এবং সেখানে এতগুলো মানুষের চাকরি বাতিল হলো। সেখানে আরো একটা বিষয় বিকাশবাবু না বললেই নয়, যে বলা হচ্ছে যে ওএমআর শিট বা পরীক্ষাপত্র সেটা পোর্টালে আপলোড করতে। এতদিন যেগুলো আপলোড হচ্ছে সেগুলো করতে হবে, তাছাড়াও যেগুলো আপলোড করা হয়নি সেগুলো আপলোড করতে হবে। তারপরে নাকি গোটা বিষয়টার পুনর্মূল্যায়ন সম্ভব। এই এত গোটা একটা প্রসেস, এই প্রসিডিওরটা কি খুব তাড়াতাড়ি করা সম্ভব? আপনার কি মনে হয়?
খুব সম্ভব। বর্তমান প্রযুক্তির যুগে এমন কোনো কঠিন ব্যাপার না, যদি আমি অনেস্টলি করি। আর যদি আমি ডিসঅনেস্টলি করি তাহলে তো অনেক কঠিন, তেমন অনেক রকম পরিকল্পনা করতে হবে, কি করে বেআইনিভাবে চাকরি দেবো, সেই সমস্ত ফাঁক ফোকর খুঁজতে হবে, সময় লাগবে। যদি স্বচ্ছভাবে করেন এমন কোনো কঠিন ব্যাপার না, খুব বেশি সময় লাগার কথা না। একেবারে অনেক ধন্যবাদ বিকাশবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য।